কালকে আপনার প্রজেক্ট সাবমিশনের ডেডলাইন আর আজ রাতে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে। আপনি ভাবছেন, কেন আমি আগে শুরু করলাম না? এই অনুভূতিটা আমাদের সবার পরিচিত। কিন্তু আপনি জানেন কি, এই ডেডলাইন আসলে আপনার শত্রু নয়, বরং আপনার প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় বন্ধু হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ক্রিস্টোফার কক্সের দ্য ডেডলাইন ইফেক্ট ব্যবহার করে এই ভয়কে শক্তিতে রূপান্তর করা যায়। স্বাগতম বুক এক্সপ্লোরারে। শুরুতেই একটা সহজ সত্য কথা বলি, আমরা কেউই আসলে অলস নই। আপনি যে শেষ মুহূর্তে কাজ করছেন, তার মানে এই নয় যে আপনি কাজ করতে ভালোবাসেন না। আসল সমস্যাটা হলো আমাদের মস্তিষ্ক এবং সময়কে দেখার দৃষ্টিভঙ্গি। আমরা ছোটবেলা থেকেই একটা ভুল ধারণা নিয়ে বড় হয়েছি। আমরা মনে করি আমার হাতে যত বেশি সময় থাকবে আমি তত ভালো কাজ করতে পারবো। আমরা ভাবি কাজটা সুন্দর করে গুছিয়ে করার জন্য আমার প্রচুর সময়ের প্রয়োজন, তাই আমরা অপেক্ষা করি। আমরা পারফেক্ট মোমেন্ট বা নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করি। কিন্তু ক্রিস্টোফার কক্স তার দ্য ডেডলাইন ইফেক্ট বইতে বলছেন, এই ধারণাটাই আমাদের প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু। বেশি সময় থাকা মানেই বেশি কাজ হওয়া নয়, বরং বেশি সময় থাকা মানে হলো গড়িমসি করার বেশি সুযোগ পাওয়া। আপনি লক্ষ্য করলে দেখবেন, যখন কোনো কাজের জন্য 1 মাস সময় থাকে, প্রথম 3 সপ্তাহ আমরা প্রায় কিছুই করি না। আমরা ভাবি এখনও তো অনেক সময় বাকি। কিন্তু যেই শেষ সপ্তাহ আসে, হঠাৎ করেই আমাদের ভেতর একটা সুপার পাওয়ার জেগে ওঠে। যেই কাজটা করতে আগে অলসতা লাগতো, সেটাই আমরা তখন দিন রাত জেগে শেষ করে ফেলি। কেন এমন হয়? এর কারণ হল পার্কিনসন্স ল। 1955 সালে সিরিল নর্থকোট পার্কিনসন নামের একজন ব্রিটিশ ইতিহাসবিদ একটি বিখ্যাত উক্তি করেছিলেন, ওয়ার্ক এক্সপ্যান্ডস সো অ্যাজ টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। অর্থাৎ একটি কাজ শেষ করার জন্য আপনি যতটুকু সময় বরাদ্দ করবেন, কাজটা ঠিক ততটুকু সময় ধরেই চলবে। আপনি যদি নিজেকে 1 সপ্তাহ সময় দেন, কাজটা 1 সপ্তাহই নেবে। আর যদি 2 ঘন্টা সময় দেন, দেখা যাবে অবিশ্বাস্যভাবে 2 ঘন্টাতেই সেটা শেষ হয়ে গেছে। ক্রিস্টোফার কক্স এই বইটিতে ঠিক এই মনস্তাত্ত্বিক বিষয়টিকেই ব্যাখ্যা করেছেন। তিনি নিজে হার্পার্স ম্যাগাজিন এবং জিকিউ ম্যাগাজিনের মতো বড় বড় প্রকাশনায় এডিটর হিসেবে কাজ করেছেন। ম্যাগাজিনের জগৎটা অদ্ভুত। সেখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে ম্যাগাজিন ছাপাতেই হয়। রাইটারদের মুড নেই, ফটোগ্রাফার অসুস্থ, কিংবা কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, এসব কোনো অজুহাতই সেখানে চলে না। ডেডলাইন মানে ডেডলাইন। ক্রিস্টোফার কক্স লক্ষ্য করলেন, এই চরম চাপের মধ্যেও ম্যাগাজিন অফিসগুলো ঠিক সময়ে কাজ শেষ করছে এবং কাজের মানও দুর্দান্ত হচ্ছে। তিনি ভাবলেন, এই একই ফর্মুলা কি আমাদের ব্যক্তিগত জীবনে বা অন্যান্য ব্যবসায় প্রয়োগ করা সম্ভব? তিনি বিভিন্ন হাই প্রেশার পরিবেশ, যেমন নির্বাচনের ক্যাম্পেইন, টপ রেস্টুরেন্ট কিচেন এবং বড় বড় স্টার্টআপ কোম্পানিগুলো পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন, যারা সফল তারা ডেডলাইনের জন্য অপেক্ষা করে না, বরং তারা ডেডলাইনকে এমনভাবে ডিজাইন করে যাতে কাজটা নিজে থেকেই গতি পায়। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা এই বইয়ের প্রতিটি অধ্যায় খুব গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা শুধু ওপর টিপস দেব না, বরং আমরা জানব কিভাবে আমাদের মস্তিষ্ক সময়ের সাথে প্রতিক্রিয়া করে। আমরা শিখব কিভাবে বড় বড় কোম্পানিগুলো তাদের প্রজেক্ট ম্যানেজ করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি আপনার ব্যক্তিগত জীবনে এই কৌশলগুলো ব্যবহার করে স্ট্রেস ছাড়াই কাজ শেষ করবেন। আপনি হয়তো ভাবছেন, ডেডলাইন তো আমাকে ভয় দেখায়, এটা কিভাবে আমাকে সাহায্য করবে? কক্স বলছেন, ডেডলাইন হলো এমন একটি টুল যা আমাদের ফোকাসকে তীক্ষ্ণ করে। যখন হাতে অঢেল সময় থাকে, আমাদের মনোযোগ হাজারটা জিনিসের দিকে ছড়িয়ে থাকে। কিন্তু যখনই একটা ডেডলাইন সামনে আসে, বাকি সব অপ্রয়োজনীয় জিনিস ঝাপসা হয়ে যায় এবং শুধু প্রয়োজনীয় কাজটুকুই চোখের সামনে ভাসে। ডেডলাইন আমাদের কনফিউশন দূর করে দেয়। তাই আগামী 1 ঘন্টা আমরা ক্রিস্টোফার কক্সের সাথে একটি যাত্রায় বের হব। আমরা শিখব কিভাবে চেকপয়েন্ট তৈরি করতে হয়, কিভাবে নতুন করে শুরু করতে হয়, এবং কিভাবে নিজের কাজের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হয় যেখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি আপনি আপনার ক্যারিয়ারে, পড়াশোনায় বা ব্যবসায় নেক্সট লেভেলে যেতে চান, তবে এই আলোচনাটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা যখন কোনো কাজ শুরু করি, তখন আমাদের মস্তিষ্কে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মনোবিজ্ঞানীরা একে বলেন দ্য প্ল্যানিং ফ্যালাসি বা পরিকল্পনার ভ্রম। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেম্যান এই ধারণাটি প্রথম সামনে নিয়ে আসেন, আর ক্রিস্টোফার কক্স তার বইয়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন।
সহজ কথায় আমরা ভবিষ্যতের ব্যাপারে একটু বেশি আশাবাদী। একে বলা হয় অপটিমিজম বায়াস। আমরা যখন ভাবি যে কাল সকালে উঠে আমি এই রিপোর্টটা শেষ করব, তখন আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই ধরে নেয় যে কাল সকালে সবকিছু একদম পারফেক্ট থাকবে। ট্রাফিক জ্যাম থাকবে না, কারেন্ট যাবে না, ইন্টারনেট স্লো হবে না, আমার মাথা ব্যথা করবে না, বা হুট করে কোনো জরুরি ফোন আসবে না। আমরা সবসময় বেস্ট কেস সিনারিও বা সবচেয়ে ভালো পরিস্থিতির কথা মাথায় রেখেই সময়ের হিসাব করি। কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই সোজা পথে চলে না। বাধা আসবেই, ছোটখাটো সমস্যা তৈরি হবেই, আর যখনই সেই অপ্রত্যাশিত বাধাগুলো সামনে আসে, আমাদের ওই পারফেক্ট পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ক্রিস্টোফার কক্স বলছেন, এই প্ল্যানিং ফ্যালাসি থেকেই আমাদের ডেডলাইন মিস করার সংস্কৃতি তৈরি হয়। আমরা মনে মনে ভাবি আমাদের হাতে যথেষ্ট সময় আছে, কিন্তু আসলে সময়টা বালুর মতো হাত গুলে বেরিয়ে যাচ্ছে। আমরা নিজেদের অতীত অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেই না। হয়তো গতবারও একই প্রজেক্ট করতে গিয়ে শেষ রাতে না ঘুমিয়ে কাজ করতে হয়েছিল, তবুও এবার আমরা ভাবছি, না, এবার আমি আগে ভাগেই শেষ করব। কিন্তু সেই আগে ভাগে আর আসে না। এখানেই সাধারণ গোল বা লক্ষ্য এবং ডেডলাইন বা সময়সীমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হয়। আমাদের অনেকেরই জীবনে অনেক সুন্দর সুন্দর লক্ষ্য থাকে, যেমন আমি স্প্যানিশ ভাষা শিখতে চাই, বা আমি গিটার বাজানো শিখব, কিংবা আমি এই বছর 10 কেজি ওজন কমাবো। এগুলো সব লক্ষ্য। লক্ষ্যের সমস্যা হলো এর সাথে কোনো জাদুকরী বাধ্যবাধকতা নেই। আপনি যদি আজ স্প্যানিশ প্র্যাকটিস না করেন, কেউ আপনাকে জরিমানা করবে না। আপনি যদি আজ জিমে না গিয়ে শুয়ে থাকেন, পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করবে না। ফলে এই লক্ষ্যগুলো দিনের পর দিন, মাসের পর মাস পিছিয়ে যেতে থাকে। আমরা নিজেদের সান্ত্বনা দিয়ে বলি, আজ থাক, কাল থেকে সিরিয়াসলি শুরু করব। কিন্তু ডেডলাইন সম্পূর্ণ ভিন্ন জিনিস। ডেডলাইন মানে হলো বাস্তবতার সাথে একটি চুক্তি। এটি একটি প্রতিজ্ঞা যা আপনি নিজের কাছে বা অন্যের কাছে করেছেন, যার একটি নির্দিষ্ট শেষ আছে। ডেডলাইন আপনাকে কানের কাছে ফিসফিস করে বলে, কাজটা নিখুঁত হওয়ার দরকার নেই, কিন্তু কাজটা আজকেই শেষ হতে হবে। এই যে শেষ হতে হবে, এই মানসিক চাপটুকু আমাদের ভেতরের পারফেকশনিস্ট বা খুঁতখুঁতে সত্তাটাকে দমিয়ে রাখে। আমরা অনেকেই কাজ শুরু করি না কারণ আমরা ভয় পাই কাজটা যথেষ্ট ভালো হবে না। আমরা পারফেকশনের জন্য অপেক্ষা করি, কিন্তু ডেডলাইন আমাদের সেই বিলাসিতা করতে দেয় না। কক্সের গবেষণায় দেখা গেছে, যখন আমরা কোয়ালিটির চেয়ে কাজটা সম্পন্ন করার বা ডান করার দিকে বেশি নজর দেই, তখন কাজের মান আশ্চর্যজনকভাবে ভালো হতে শুরু করে। কারণ একটি অসম্পন্ন পারফেক্ট কাজের চেয়ে একটি সম্পূর্ণ এবং জমা দেওয়া মোটামুটি কাজ অনেক বেশি মূল্যবান। যা অস্তিত্বেই নেই, তা নিখুঁত হয়ে লাভ কি? বইটিতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে যা আমাদের সবার জীবনের সাথে মিলে যায়। ধরুন, আপনি আপনার বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন করছেন। মেহমানরা ঠিক সন্ধে 7টায় আসবেন। আপনি সকাল থেকে রান্না করছেন, ঘর গোছাচ্ছেন। সন্ধে 6:50 হয়তো আপনি দেখছেন সালাডটা ঠিকমতো সাজানো হয়নি, কিংবা বসার ঘরের কুশনগুলো একটু বাঁকা হয়ে আছে। আপনার মনে হচ্ছে আয়োজনটা এখনও পারফেক্ট হয়নি। কিন্তু ঠিক 7টায় যখন কলিং বেল বাজবে, আপনাকে দরজা খুলতেই হবে। আপনি মেহমানদের বলতে পারবেন না, প্লিজ আপনারা ফিরে যান, কালকে আসুন, আমার রান্নাটা এখনও আমার মনের মতো হয়নি। ওই 7টার ডেডলাইন আপনাকে বাধ্য করে কাজ শেষ করতে। আপনি বাধ্য হন ছোটোখাটো খুঁতগুলো উপেক্ষা করতে। আর মজার ব্যাপার হলো, মেহমানরা এসে কিন্তু আপনার ওই ছোটোখাটো ভুলগুলো ধরতেই পারে না। তারা দেখে আপনি একটি সুন্দর আয়োজন করেছেন এবং খাবার টেবিলে খাবার সাজানো আছে। তারা আপনার আতিথেয়তা উপভোগ করে। এটাই হলো দ্য ডেডলাইন ইফেক্টের মূল মন্ত্র। এটি আমাদের অহেতুক চিন্তাভাবনা আর দ্বিধাদ্বন্দ্ব বন্ধ করে কাজের ফ্লোতে নিয়ে আসে। এটি আমাদের অলসতাকে ভেঙে দেয় এবং একটি ফলাফলের দিকে ধাবিত করে। কিন্তু সমস্যা হলো, সব ডেডলাইন সমানভাবে কাজ করে না। কিছু ডেডলাইন আমাদের কাজ করতে বাধ্য করে, আবার কিছু ডেডলাইন আমরা পাত্তাই দেই না। কেন এমন হয়? কেন অফিসের বসের দেওয়া ডেডলাইন আমরা সিরিয়াসলি নেই, কিন্তু নিজের ঠিক করা ডেডলাইন আমরা বারবার ভেঙে ফেলি? এর উত্তর লুকিয়ে আছে ডেডলাইনের প্রকারভেদের উপর, যা বুঝলে আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। কেন আমরা নিজেদের দেওয়া ডেডলাইন মানি না? এর সহজ উত্তর হলো, সেই ডেডলাইনগুলো আমাদের কাছে অনেক দূরের মনে হয়। ধরুন, আপনাকে বলা হলো 3 মাস পর একটি প্রজেক্ট জমা দিতে হবে। আপনার মস্তিষ্ক তখন ক্যালকুলেশন করে দেখে 3 মাস মানে 90 দিন। 90 দিন মানে অনেক সময়। মস্তিষ্ক তখন রিল্যাক্স মোডে চলে যায়। এই যে দূরের সময়সীমা, একে বলা হয় লং টার্ম ডেডলাইন। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা 90তম দিনের জন্য অপেক্ষা করে। ক্রিস্টোফার কক্স এই সমস্যার সমাধান হিসেবে একটি শক্তিশালী টেকনিকের কথা বলেছেন, যার নাম দ্য চেক পয়েন্ট এফেক্ট
বা চেকপয়েন্ট এফেক্ট। তিনি বিষয়টি বোঝানোর জন্য একটি রাজনৈতিক নির্বাচনের উদাহরণের সাহায্য নিয়েছেন। আমেরিকায় বা যে কোনো দেশে যখন নির্বাচন হয় তখন ক্যাম্পেইন ম্যানেজাররা নির্বাচনের দিন অর্থাৎ ইলেকশন ডের জন্য বসে থাকে না, কারণ নির্বাচনের দিন হলো ফাইনাল ডেডলাইন। তখন আর কিছু করার থাকে না। পরিবর্তে তারা পুরো সময়টাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। তারা ঠিক করে এই সপ্তাহে আমাদের ফান্ড রেজিং শেষ করতে হবে, আগামী সপ্তাহে টিভি বিতর্ক জিততে হবে, তারপরের সপ্তাহে ডোর টু ডোর ক্যাম্পেইন শেষ করতে হবে। এই প্রতিটি ছোট ছোট লক্ষ্য এক একটি চেক পয়েন্ট। যখনই একটি চেক পয়েন্ট সামনে আসে পুরো টিমের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। মনে হয় ওহ, হাতে তো সময় নেই, কাজটা কালকের মধ্যেই শেষ করতে হবে। এই কৃত্রিম তাড়া বা আর্টিফিশিয়াল তার্জেন্সি তাদের অলস হয়ে বসে থাকতে দেয় না। আপনার নিজের জীবনেও এই চেকপয়েন্ট এফেক্ট প্রয়োগ করা জরুরি। ধরুন আপনি একটি বই লিখবেন বলে ঠিক করেছেন। আপনি যদি ভাবেন আগামী 1 বছরের মধ্যে বইটা শেষ করব, তবে বিশ্বাস করুন 6 মাস পর আপনি দেখবেন আপনি কিছুই লেখেননি, কারণ 1 বছর মস্তিষ্কের কাছে কোনো হুমকির মতো শোনায় না। কিন্তু আপনি যদি এই লক্ষ্যটাকে চেকপয়েন্টে ভেঙে ফেলেন, যেমন আগামী শুক্রবারের মধ্যে আমাকে প্রথম অধ্যায়ের আউটলাইন তৈরি করতে হবে, তারপরের চেকপয়েন্ট বুধবারের মধ্যে 500 শব্দ লিখতে হবে। যখনই আপনি শুক্রবার বা বুধবারের মতো নিকটবর্তী ডেডলাইন সেট করেন, তখন সেটা আর ভবিষ্যতের বিষয় থাকে না, সেটা বর্তমানের সমস্যা হয়ে দাঁড়ায়। আর আমাদের মস্তিষ্ক বর্তমানের সমস্যা সমাধান করতে ভালোবাসে। মনোবিজ্ঞানীরা একে বলেন গোল গ্রেডিয়েন্ট এফেক্ট। ইঁদুরের ওপর করা একটি পরীক্ষায় দেখা গেছে ইঁদুর যখন খাবারের কাছাকাছি চলে আসে তখন সে আরও দ্রুত দৌড়াতে শুরু করে। লক্ষ্য যত কাছে, আমাদের চেষ্টার তীব্রতা তত বেশি। চেকপয়েন্ট মূলত সেই কাছের লক্ষ্য তৈরি করে। এটি বড় ভীতিজনক কাজকে ছোট ছোট হজমযোগ্য টুকরোয় পরিণত করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, চেকপয়েন্টগুলো অবশ্যই দৃশ্যমান এবং পরিমাপযোগ্য হতে হবে। আপনি যদি বলেন আমি মাঝে মাঝে কাজটা একটু দেখে নেব, সেটা চেকপয়েন্ট নয়। চেকপয়েন্ট হলো এমন একটি মুহূর্ত যেখানে আপনাকে জবাবদিহি করতে হবে। অফিসে এটাকে বলা হয় ইন্টারিম ডেডলাইন বা মধ্যবর্তী সময়সীমা। কক্স দেখেছেন যেসব প্রজেক্টে নিয়মিত স্ট্যাটাস মিটিং বা প্রগ্রেস রিপোর্ট জমা দেওয়ার নিয়ম থাকে, সেসব প্রজেক্ট ফেল করার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। আপনি হয়তো অফিসে কাজ করেন না, হয়তো আপনি একজন স্টুডেন্ট বা ফ্রিল্যান্সার। আপনার বস নেই যে আপনাকে চেকপয়েন্ট মনে করিয়ে দেবে। সেক্ষেত্রে কি করবেন? কক্স পরামর্শ দিচ্ছেন নিজেই নিজের জন্য চেকপয়েন্ট তৈরি করুন এবং সেই চেকপয়েন্টটিকে অন্য কারোর সাথে যুক্ত করুন। আপনার বন্ধুকে বলুন, দোস্ত, আমি শুক্রবার দুপুরের মধ্যে তোকে আমার প্রজেক্টের ড্রাফটটা মেল করব। যদি না করি তাহলে আমি তোকে কফি খাওয়াবো। এই যে আপনি কথা দিলেন, এখন শুক্রবার দুপুরটা আপনার কাছে একটি পবিত্র সময়সীমা হয়ে গেল। আপনি এখন 90 দিনের জন্য অপেক্ষা করবেন না, আপনি শুক্রবারের জন্য দৌড়াবেন। চেকপয়েন্ট আমাদের দীর্ঘ যাত্রাপথের একঘেয়েমি দূর করে। এটি আমাদের ছোট ছোট জয়ের স্বাদ দেয়। আর যখন আপনি একটি চেকপয়েন্ট পার করেন, আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, আপনি ভালো বোধ করেন এবং পরের চেকপয়েন্টের জন্য উৎসাহ পান। কিন্তু চেকপয়েন্ট সেট করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? না, কারণ চেকপয়েন্ট সেট করার পরেও দেখা যায় অনেকে কাজ শুরু করতে পারেন না। তারা পুরনো ব্যর্থতার বোঝা টেনে বেড়ান। গত সপ্তাহে কাজ করতে পারেননি বলে এই সপ্তাহেও হতাশায় ভোগেন। এখান থেকে বের হওয়ার জন্য কক্স আমাদের আরেকটি জাদুকরী ধারণার সাথে পরিচয় করিয়ে দেন, যা আমাদের অতীতকে মুছে ফেলে নতুন করে শুরু করার শক্তি দেয়। একে তিনি নাম দিয়েছেন দ্য ফ্রেশ স্টার্ট এফেক্ট। চলুন দেখা যাক কিভাবে ক্যালেন্ডারের একটি সাধারণ তারিখ আপনার পুরো মানসিকতা বদলে দিতে পারে। আমরা মানুষরা অদ্ভুত। আমরা ক্যালেন্ডারের পাতায় খুব বিশ্বাস করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন বেশিরভাগ মানুষ জিম শুরু করার জন্য জানুয়ারি মাসের 1 তারিখ বা সপ্তাহের শনিবারের 5-4 সোমবার জন্য অপেক্ষা করে? আমরা বলি এই সপ্তাহটা তো নষ্ট হয়েই গেল, থাক আগামী রবিবার থেকে একদম নতুন করে শুরু করব। মনোবিজ্ঞানীরা একে বলেন দ্য ফ্রেশ স্টার্ট ইফেক্ট। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার গবেষকরা দেখেছেন আমাদের মস্তিষ্ক জীবনকে একটি নিরবিচ্ছিন্ন প্রবাহ হিসেবে দেখে না, বরং সে জীবনকে ছোট ছোট অধ্যায়ে ভাগ করে রাখে। যেমন কলেজ লাইফ, চাকরি পাওয়ার আগের জীবন, বিয়ের পরের জীবন। একইভাবে গত সপ্তাহ ছিল একটি অধ্যায়, আর আগামী সপ্তাহ হল সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। যখনই ক্যালেন্ডারে একটি নতুন তারিখ আসে, সেটা জন্মদিন হোক, পয়লা বৈশাখ হোক বা মাসের 1 তারিখ হোক, আমাদের মস্তিষ্ক মনে করে অতীতের সব ব্যর্থতা মুছে গেছে, এখন আমি একজন নতুন মানুষ। ক্রিস্টোফার কক্স বলছেন যারা প্রোডাক্টিভ হতে চান তারা এই মনস্তাত্ত্বিক ট্রিকটি ব্যবহার করতে পারেন। তবে এর জন্য আপনাকে নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি চাইলে আজকেই এক্ষুনি একটি ফ্রেশ স্টার্ট ঘোষণা করতে পারেন। বইটিতে একটি চমৎকার উদাহরণ আছে। রেস্তোরাঁ ব্যবসার কথা ভাবুন। একটি টপ ক্লাস রেস্তোরাঁয় প্রতিদিন শত শত গ্রাহক আসে।
লাঞ্চের সময় কিচেনে তুমুল হট্টগোল হয়, অর্ডারের চাপ থাকে, হয়তো কোনো ওয়েটার হাত থেকে প্লেট ফেলে দেয় বা কোনো কাস্টমার খাবারের মান নিয়ে অভিযোগ করে। দুপুর 2 বা 3টের দিকে কিচেনের অবস্থা থাকে যুদ্ধক্ষেত্রের মতো, শেফরা ক্লান্ত, ফ্লোর নোংরা। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক বিকেল 5টায় যখন ডিনারের জন্য রেস্তোরাঁ আবার খোলে, তখন সেই বিশৃঙ্খলার কোনো চিহ্নই থাকে না। সবকিছু ঝকঝকে তকতকে, শেফদের অ্যাপ্রন পরিষ্কার, সবজিগুলো সুন্দর করে কাটা, চুলার আঁচ ঠিক করা। মনে হয় যেন লাঞ্চের ওই বিশৃঙ্খলা কখনো ঘটেইনি। তারা প্রতিদিন বিকেলে একটি ফ্রেশ স্টার্ট বা নতুন শুরু তৈরি করে। তারা দুপুরের ভুলগুলো নিয়ে বিকেলেও শোক করে না, তারা রিসেট বাটন চাপে। আমাদের জীবনে ওই রিসেট বাটন চাপাটা খুব জরুরি। ধরুন আপনি মঙ্গলবার সকালে ঠিক করেছিলেন অনেক কাজ করবেন, কিন্তু কোনো কারণে দুপুর পর্যন্ত আপনি ইউটিউব দেখে আর ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করেছেন। সাধারণ মানুষ হলে কি করবে? সে ভাববে, ধুর, আজকের দিনটা মাটি, আজ আর কিচ্ছু হবে না, এবং সে বাকি দিনটাও নষ্ট করবে। কিন্তু আপনি যদি ফ্রেশ স্টার্ট ইফেক্ট জানেন, তবে আপনি বলবেন, ওকে, সকালটা খারাপ গেছে, ওটা ছিল সকালের আমি, এখন দুপুর 2 বাজে, এখন থেকে বিকেলের আমির যাত্রা শুরু। আপনি চাইলে আপনার দিনের মাঝখানেই যে বিভাজন রেখা টেনে দিতে পারেন। এমনকি আপনি আপনার টেবিলটা একটু গুছিয়ে 1 কাপ কফি বানিয়ে নিজেকে বলতে পারেন, এখন থেকে নতুন শিফট শুরু হলো। কক্স পরামর্শ দিচ্ছেন, আমাদের ব্যর্থতাগুলোকে পুরনো আমির ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত। গতকালের আমি অলস ছিল, কিন্তু আজকের আমি ফোকাসড। এই মানসিকতা আমাদের অপরাধবোধ বা গিল্ট থেকে মুক্তি দেয়, আর অপরাধবোধ যখন সরে যায়, কাজের গতি তখন বেড়ে যায়। তবে শুধু নতুন শুরু করলেই হবে না, কাজটা শেষ করার জন্য আমাদের আরেকটু কঠোর হতে হবে। আমরা প্রায়ই নিজেদের জন্য ডেডলাইন ঠিক করি, কিন্তু সেই ডেডলাইনগুলো হয় নমনীয় বা সফট ডেডলাইনস। আমি চেষ্টা করব শুক্রবারের মধ্যে শেষ করতে, এটা হলো সফট ডেডলাইন। আর সফট ডেডলাইন ভাঙা খুব সহজ, কারণ এর কোনো শাস্তি নেই। কিন্তু কক্স বলছেন, যারা সত্যিকারের পারফর্মার তারা সফট ডেডলাইনে বিশ্বাস করে না। তারা তাদের ডেডলাইনকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে পিছু হটার আর কোনো উপায় থাকে না। একে বলা হয় হার্ড ডেডলাইনস বা কঠোর সময়সীমা। চলুন দেখি কিভাবে সফট ডেডলাইনকে হার্ড ডেডলাইনে রূপান্তর করা যায় এবং কেন এটি আমাদের সফলতার জন্য অপরিহার্য। আমরা সবাই জানি নিজের সাথে করা প্রমিস ভাঙা সবচেয়ে সহজ। আপনি নিজেকে বললেন, আজ রাতে আমি মুভি দেখব না, কাজ করব। কিন্তু রাত 10টায় যখন নেটফ্লিক্স খুললেন, কেউ এসে আপনাকে বাধা দিল না, কারণ আপনার ডেডলাইনটি ছিল সফট বা নমনীয়। সফট ডেডলাইন হলো এমন একটি সময়সীমা যা মিস করলে কোনো তাৎক্ষণিক ক্ষতি হয় না, আর আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক ক্ষতি ছাড়া নড়তে চায় না। ক্রিস্টোফার কক্স বলছেন, সফল হওয়ার জন্য আপনাকে সফট ডেডলাইনগুলোকে হার্ড ডেডলাইনে রূপান্তর করতে হবে। হার্ড ডেডলাইন মানে হলো এমন একটি সময়সীমা যা পার হলে দৃশ্যমান এবং বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে। উদাহরণ হিসেবে তিনি সংবাদপত্রের জগৎকে তুলে ধরেছেন। প্রতিদিন সকালে আমাদের হাতে যে পত্রিকা আসে তা তৈরি করার জন্য সাংবাদিকদের হাতে খুব অল্প সময় থাকে। রাত 12টা বা 1টার মধ্যে প্রেস মেশিনে কাগজ পাঠাতেই হবে। যদি কোনো সাংবাদিক তার রিপোর্ট জমা দিতে দেরি করেন, তবে পরদিন সকালে লক্ষ লক্ষ মানুষের হাতে পত্রিকা পৌঁছাবে না, অথবা সেই কলামটি সাদা থাকবে। এটা একটা বিশাল লজ্জার ব্যাপার। এই যে প্রেস টাইম, এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হার্ড ডেডলাইনগুলোর একটি। সাংবাদিকরা যতই ক্লান্ত হন না কেন, তারা ঠিক সময়ে লেখা জমা দেন, কারণ তারা জানেন এখানে একটু দেরি করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আপনার ব্যক্তিগত জীবনে তো আর প্রিন্টিং প্রেস নেই, তাহলে আপনি কিভাবে হার্ড ডেডলাইন তৈরি করবেন? কক্স বলছেন, এর উপায় হলো সামাজিক চাপ বা সোশ্যাল প্রেশার তৈরি করা। আপনি যখন কোনো কাজ একা একা করার সিদ্ধান্ত নেন, তখন সেটা সফট থাকে, কিন্তু যখনই আপনি অন্য কাউকে কথা দেন, তখন সেটা হার্ড হয়ে যায়। ধরুন আপনি অফিসে একটি প্রেজেন্টেশন তৈরি করছেন। আপনি বসকে মেইল করে জানিয়ে দিন, বস, বৃহস্পতিবার সকাল 10টায় আমি আপনাকে ড্রাফটটা দেখাবো। যেই মুহূর্তে আপনি এই মেইলটা পাঠালেন, আপনি নিজেকে একটি খাঁচায় বন্দি করে ফেললেন। এখন বৃহস্পতিবার সকাল 10টা আপনার জন্য একটি হার্ড ডেডলাইন। আপনি এখন আর গড়িমসি করতে পারবেন না, কারণ আপনার সম্মান বা রেপুটেশন এখন ঝুঁকির মুখে। গবেষণায় দেখা গেছে মানুষ টাকার চেয়ে সম্মানহানিকে বেশি ভয় পায়। আপনি যদি আপনার বন্ধুকে বলেন, আমি যদি কালকের মধ্যে কাজটা শেষ না করি, তবে আমি তোকে 1000 টাকা দেব, এটা কাজ করতে পারে। কিন্তু যদি বলেন, আমি যদি কাজটা শেষ না করি, তবে সবাই জানবে আমি কথা দিয়ে কথা রাখি না, এটা আরও শক্তিশালীভাবে কাজ করে। হার্ড ডেডলাইনের আরেকটি কৌশল হল কমিটমেন্ট ডিভাইস ব্যবহার করা। এটি এমন একটি ব্যবস্থা যা আপনাকে পিছু হটতে দেয় না। ভিক্টর হিউগো যখন তার বিখ্যাত উপন্যাস দ্য হাঞ্চব্যাক অফ নটরডেম লিখছিলেন, তখন তিনি তার কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে পারছিলেন না। তিনি বারবার বাইরে আড্ডা দিতে চলে যেতেন।
তখন তিনি এক অদ্ভুত কাজ করলেন। তিনি তার সব ফর্মাল কাপড়চোপড় একটি আলমারিতে তালাবন্ধ করে চাবিটি অন্য কাউকে দিয়ে দিলেন। তার কাছে রইল শুধু একটি বড় চাদর বা শাল। যেহেতু তিনি ওই চাদর পরে বাইরে যেতে পারতেন না, তাই তিনি বাধ্য হয়ে ঘরে বসে লেখালেখি করলেন এবং বইটা শেষ করলেন। আপনার হয়তো কাপড় লুকিয়ে ফেলার দরকার নেই, কিন্তু আপনি চাইলে আপনার ইন্টারনেট রাউটারটি অন্য কাউকে দিয়ে দিতে পারেন, অথবা আপনার ফোনটি ড্রয়ারে তালাবন্ধ করে চাবিটি পরিবারের কাউকে দিতে পারেন যতক্ষণ না কাজ শেষ হয়। তবে মনে রাখবেন, সব কাজ একা করা সম্ভব নয়। আমরা যখন কোনো বড় প্রজেক্টে হাত দিই, তখন আমরা একা থাকি না। আমাদের সাথে কলিগরা থাকে, পার্টনাররা থাকে। আর এখানেই আসে টিম ডাইনামিক্সের বিষয়টি। কক্স লক্ষ্য করেছেন, একটি দল যখন একসাথে কাজ করে তখন ডেডলাইন মানাটা আরও কঠিন হয়ে পড়ে যদি না তাদের মধ্যে সঠিক সমন্বয় থাকে। কিভাবে একটি পুরো টিমকে একই ছন্দে বা তালে কাজ করানো যায়? কিভাবে নিশ্চিত করা যায় যে একজনের দেরি পুরো প্রজেক্ট ডুবিয়ে দেবে না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা জানব সিঙ্ক্রোনাইজেশন বা সমন্বয়ের শক্তি সম্পর্কে। ব্যক্তিগত জীবনে ডেডলাইন মানা এক জিনিস, আর একটি পুরো দলকে দিয়ে ডেডলাইন মানানো সম্পূর্ণ ভিন্ন জিনিস। আপনি হয়তো খুব ফোকাসড, কিন্তু আপনার সহকর্মী যদি ঢিলে ঢালা হয়, তবে পুরো প্রজেক্টটি শেষ মুহূর্তে বিপদে পড়বে। ক্রিস্টোফার কক্স এই সমস্যার সমাধানের নাম দিয়েছেন সিনক্রোনাইজেশন বা সমন্বয়। তিনি একটি ব্যস্ত রেস্তোরাঁ এবং একটি বিমানের ককপিটের উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, একটি রেস্তোরাঁয় যখন আপনি খাবার অর্ডার করেন, তখন কি ঘটে? একজন শেফ হয়তো স্টেক ভাজছেন, আরেকজন সালাদ বানাচ্ছেন, আর তৃতীয়জন সস তৈরি করছেন। এই তিনটি কাজ ভিন্ন ভিন্ন সময়ে শেষ হতে পারে, কিন্তু যখন ওয়েটার আপনার টেবিলে খাবারটি নিয়ে আসে, তখন সবকিছু গরম এবং পারফেক্ট থাকে। তারা কিভাবে এটা করে? তারা একে অপরের সাথে কথা বলে না, তারা একে অপরের সাথে সিঙ্ক করে। কক্স বলছেন, একটি টিমের সফলভাবে কাজ করার জন্য সবার ঘড়ি এক সময়ে চলতে হবে। অনেক অফিসে দেখা যায় বস বলে দেন কাজটা করে জমা দিও, কিন্তু কখন জমা দিতে হবে, কার কাজ কার উপর নির্ভর করছে, সেটা স্পষ্ট থাকে না। ফলে দেখা যায় একজন কাজ শেষ করে বসে আছে, কিন্তু আরেকজনের জন্য অপেক্ষা করতে গিয়ে পুরো প্রজেক্ট আটকে আছে। এই সমস্যা সমাধানের জন্য কক্স ডেইলি স্ট্যান্ড আপ বা ডেইলি হাডেলের গুরুত্ব দিয়েছেন। সফটওয়্যার কোম্পানিগুলোতে এটা খুব জনপ্রিয়। প্রতিদিন সকালে পুরো টিম মাত্র 10 বা 15 মিনিটের জন্য দাঁড়িয়ে বসে নয়, যাতে মিটিং লম্বা না হয়, 3টি প্রশ্নের উত্তর দেয়। 1. গতকাল আমি কি করেছি? 2. আজ আমি কি করব? 3. আমার কাজে কোনো বাধা আছে কিনা? এই ছোট মিটিংটি জাদুর মতো কাজ করে। যখন সবার সামনে আপনি বলেন আজ আমি এই কোডটা শেষ করব, তখন আপনার উপর একটি সামাজিক চাপ তৈরি হয়। আবার যদি কারো কাজে সমস্যা থাকে, সেটা তক্ষণই সমাধান হয়ে যায়। ইমেল চালাচালি করে যে সমস্যার সমাধান 2 দিন লাগত, তা 10 মিনিটে মিটা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শেয়ার্ড ডেডলাইন বা অংশীদারিত্বমূলক সময়সীমা। কক্স দেখেছেন, যখন দলের সবাই জানে যে তাদের কাজের উপর অন্যদের সাফল্য নির্ভর করছে, তখন তারা আরও দায়িত্বশীল হয়। একটি ম্যাগাজিন অফিসে ফটোগ্রাফার জানে সে যদি ছবি না দেয়, তবে রাইটার লিখতে পারবে না, আর রাইটার না লিখলে ডিজাইনার পেজ সাজাতে পারবে না। এই চেইন রিয়াকশন বা শৃঙ্খলটি সবাইকে সতর্ক রাখে। তবে শুধু সমন্বয় করলেই হবে না, কাজের পরিবেশটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন একটি পরিবেশে কাজ করেন যেখানে সারাক্ষণ বিভ্রান্তি বা ডিস্ট্র্যাকশন থাকে, তবে হাজার চেষ্টা করেও ডেডলাইন মানা সম্ভব নয়। কক্স তার বইয়ে দেখিয়েছেন কিভাবে সেরা কোম্পানিগুলো তাদের কর্মীদের ফোকাস ধরে রাখার জন্য কাজের পরিবেশ ডিজাইন করে। তারা জানে আমাদের মনোযোগ বা অ্যাটেনশন হলো সবচেয়ে দামি সম্পদ। কিন্তু আধুনিক যুগে আমাদের পকেটে থাকে স্মার্টফোন আর টেবিলে থাকে ল্যাপটপ, যা প্রতিনিয়ত টুংটাং শব্দে আমাদের মনোযোগ ভেঙে দেয়। এই ডিজিটাল কোলাহলের মধ্যে কিভাবে গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক করা সম্ভব? কক্স এর জন্য একটি চমৎকার সমাধান দিয়েছেন, যা তিনি নিউ ইয়র্কের একটি বিখ্যাত স্টার্টআপ থেকে শিখেছেন। তারা তাদের কর্মীদের অফ টাইম বা নীরব সময় উপহার দেয়। চলুন দেখি কিভাবে এই নীরবতা আপনার উৎপাদনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। আমরা এতক্ষণ ডেডলাইন সেট করা এবং টিম ওয়ার্ক নিয়ে কথা বললাম, কিন্তু ধরুন আপনি সব ঠিকঠাক পরিকল্পনা করলেন, চেকলিস্ট বানালেন, কিন্তু কাজ করতে বসার 5 মিনিটের মাথায় আপনার ফোনে নোটিফিকেশন এলো। আপনি ভাবলেন একটু দেখে নিই, সেই একটু দেখা আধা ঘন্টায় গড়িয়ে গেল। যখন সম্বিত ফিরে পেলেন, দেখলেন আপনার ফোকাস ভেঙে চুরমার। আধুনিক যুগে এটাই হলো ডেডলাইনের সবচেয়ে বড় ঘাতক, মনোযোগের অভাব। ক্রিস্টোফার কক্স এই সমস্যার সমাধানের জন্য প্রোটেক্টেড টাইম বা সুরক্ষিত সময়ের কথা বলেছেন। তিনি একটি সফটওয়্যার কোম্পানির কেস স্টাডি তুলে ধরেছেন,
যারা তাদের অফিসে নো মিটিং ওয়েডনেসডে বা মিটিং মুক্ত বুধবার চালু করেছিল। সপ্তাহে একটা দিন কোনো জুম কল হবে না, কোনো মিটিং হবে না, কেউ কাউকে বিরক্ত করবে না। ওই দিনটা শুধু এবং শুধুমাত্র ডিপ ওয়ার্ক বা গভীর কাজের জন্য বরাদ্দ। ফলাফল ছিল বিস্ময়কর। দেখা গেল ওই একদিনে কর্মীরা যা কাজ করত তা বাকি 4 দিনের সমান। কারণ আমাদের মস্তিষ্ক একবার ফোকাস হারালে আবার আগের গভীরতায় ফিরে যেতে গড়ে 23 মিনিট সময় নেয়। আপনি যদি দিনে 10 বার ফোন চেক করেন তবে আপনি আসলে কয়েক ঘন্টা সময় হারিয়ে ফেলছেন। কক্স পরামর্শ দিচ্ছেন, আপনার ব্যক্তিগত জীবনেও এমন সুরক্ষিত সময় তৈরি করুন। আপনি হয়তো পুরো দিন পাবেন না, কিন্তু দিনের অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় বের করুন যখন আপনি পৃথিবীর কারোর জন্য অ্যাভেইলেবল থাকবেন না। ফোন সাইলেন্ট রাখুন, দরজায় ডু নট ডিস্টার্ব সাইন ঝুলিয়ে দিন। এই সময়টা হবে আপনার পবিত্র সময়। এই সময়ই আপনি আপনার দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি করবেন। আরেকটি মজার বিষয় হল, কক্স দেখেছেন যারা সফল তারা তাদের কাজকে গেম বা খেলার মতো মনে করে। তারা ডেডলাইনকে ভয় হিসেবে দেখে না, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে দেখে। আমি কি 1 ঘন্টার মধ্যে এই রিপোর্টটা শেষ করতে পারবো? এই ধরনের ছোট ছোট চ্যালেঞ্জ তারা নিজেদের ছুঁড়ে দেয়। যখন কাজটা খেলার মতো হয়ে যায় তখন আর বাইরের নোটিফিকেশন আপনাকে টানতে পারে না। কিন্তু জীবন তো সবসময় ছক মেনে চলে না। আপনি হয়তো সব কিছু পারফেক্টলি প্ল্যান করলেন, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা আপনার হাতে নেই। আপনি অসুস্থ হয়ে পড়লেন বা আপনার ল্যাপটপ নষ্ট হয়ে গেল। তখন কি হবে? তখন কি ডেডলাইন মিস হবে? কক্স বলছেন, বুদ্ধিমানরা এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। তারা তাদের পরিকল্পনায় সবসময় কিছু বাফার টাইম বা অতিরিক্ত সময় রাখে। একে তিনি বলছেন দ্য সেফটি মার্জিন। চলুন দেখা যাক কিভাবে এই সেফটি মার্জিন আপনাকে নিশ্চিত ব্যর্থতা থেকে বাঁচিয়ে দিতে পারে। আমরা যখন ডেডলাইন ঠিক করি তখন আমরা ধরে নিই পৃথিবীটা আমাদের অনুগত থাকবে। আমরা ভাবি বাসা থেকে অফিসে যেতে 30 মিনিট লাগে, তাই আমি ঠিক 10টায় পৌঁছাবো। কিন্তু আমরা ভুলে যাই যে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে, গাড়ি নষ্ট হতে পারে বা বৃষ্টি হতে পারে। ক্রিস্টোফার কক্স বলছেন, অপেশাদাররা সময়ের হিসাব করে সেরা পরিস্থিতি বা বেস্ট কেস সিনারিও মাথায় রেখে, আর পেশাদাররা হিসাব করে সবচেয়ে খারাপ পরিস্থিতি বা ওয়ার্স্ট কেস সিনারিও মাথায় রেখে। এই ধারণাকেই বলা হয় দ্য সেফটি মার্জিন বা নিরাপত্তা বলয়। ইঞ্জিনিয়াররা যখন কোনো সেতু বা ব্রিজ বানায় তখন তারা সেটিকে এমনভাবে ডিজাইন করে যেন সেটি প্রয়োজনের চেয়ে অনেক বেশি ওজন নিতে পারে। তারা জানে না ঠিক কতগুলো ট্রাক একসাথে উঠবে, তাই তারা ঝুঁকি নেয় না। আপনার সময়ের ক্ষেত্রেও আপনাকে একই কাজ করতে হবে। কক্স পরামর্শ দিচ্ছেন, আপনি যদি মনে করেন একটি কাজ করতে 2 দিন লাগবে, তবে আপনার ডেডলাইন সেট করা উচিত 3 দিন বা 4 দিন হিসেবে। এই বাড়তি সময়টুকু বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয়তা। যদি কোনো সমস্যা না হয় তবে আপনি সময়ের আগেই কাজ শেষ করলেন, এটা তো দারুণ ব্যাপার। আর যদি সমস্যা হয় তবে আপনার হাতে সেটা সামাল দেওয়ার মতো সময় থাকবে। তবে এখানে একটা মনস্তাত্ত্বিক ফাঁদ আছে। পার্কিনসন্স ল অনুযায়ী আপনি যদি নিজেকে বেশি সময় দেন তবে আপনি কাজটা ধীরে করবেন। তাহলে সমাধান কি? সমাধান হলো লুকানো ডেডলাইন বা হিডেন ডেডলাইন। আপনি আপনার বস বা ক্লায়েন্টকে বলবেন কাজটা জমা দেবেন শুক্রবার, কিন্তু নিজের ক্যালেন্ডারে ডেডলাইন মার্ক করবেন বুধবার। মাঝখানের এই 2 দিন হলো আপনার বাফার। নিজের কাছে বুধবারই ফাইনাল। যদি বুধবারের মধ্যে শেষ হয় আপনি 2 দিন রিল্যাক্স করতে পারবেন অথবা কাজটি আরও নিখুঁত করতে পারবেন। কক্স তার বইয়ে একটি কেটারিং ব্যবসার উদাহরণ দিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন করা একটি বিশাল চ্যালেঞ্জ। হাজার হাজার মেহমান, গরম খাবার এবং সময়ের চাপ। কেটারিং ম্যানেজাররা কখনো খাবার তৈরির কাজ অনুষ্ঠানের দিন সকালেও ফেলে রাখেন না। তারা আগের রাতেই 70% কাজ শেষ করে রাখেন। কেন? কারণ তারা জানেন অনুষ্ঠানের দিন চুলা নষ্ট হতে পারে বা কোনো কর্মী অসুস্থ হতে পারে। তারা ভাগ্যের উপর ভরসা করেন না, তারা প্রস্তুতির ওপর ভরসা করেন। এই সেফটি মার্জিন আপনাকে শুধু ডেডলাইন মিস করা থেকেই বাঁচায় না, এটি আপনাকে মানসিক শান্তিও দেয়। যখন আপনি জানেন আপনার হাতে অতিরিক্ত সময় আছে তখন আপনি প্যানিক বা আতঙ্কিত হন না, আর শান্ত মাথায় কাজ করলে কাজের মান সব সময় ভালো হয়। এতক্ষণ আমরা জানলাম কিভাবে শুরু করতে হয়, কিভাবে মাঝপথে ফোকাস ধরে রাখতে হয় এবং কিভাবে বাধার মোকাবিলা করতে হয়। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন থেকে যায়, এই সব কিছুর ফলাফল কি? কেন আমরা এত কষ্ট করব? শুধুই কি বসকে খুশি করার জন্য, নাকি এর চেয়েও বড় কোনো পুরস্কার আছে? কক্স বলছেন, ডেডলাইনের আসল জাদুকরী ক্ষমতা হল এটি আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। চলুন উপসংহারে দেখি কিভাবে ডেডলাইন আমাদের শুধু ভালো কর্মী নয় বরং সুখী মানুষে পরিণত করতে পারে।
আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুরু করেছিলাম একটি ভয়ের কথা দিয়ে। ডেডলাইন আমাদের হার্টবিট বাড়িয়ে দেয়, কিন্তু ক্রিস্টোফার কক্সের দ্য ডেডলাইন ইফেক্ট পড়ার পর আশা করি আপনার সেই ভয়টা এখন শক্তিতে পরিণত হয়েছে। আমরা শিখেছি যে ডেডলাইন কোনো ভিলেন নয়, বরং এটি একটি ম্যাপ। এটি আমাদের গন্তব্যে পৌঁছানোর পথ দেখায়। আমরা জেনেছি চেকপয়েন্ট ইফেক্ট ব্যবহার করে বড় কাজকে ছোট করা, ফ্রেশ স্টার্ট ইফেক্ট দিয়ে অতীত মুছে ফেলা এবং হার্ড ডেডলাইন দিয়ে নিজেকে জবাবদিহিতার আয়তায় আনা। আমরা এটাও বুঝেছি যে একা কাজ করার চেয়ে টিমের সাথে সিঙ্ক্রোনাইজ করে কাজ করা এবং হাতে বাফার টাইম রাখা কতটা জরুরি। কিন্তু এই সব কিছুর আসল উদ্দেশ্য কি? শুধুই কি প্রোডাক্টিভিটি? না, কক্স বলছেন ডেডলাইনের আসল উদ্দেশ্য হল স্বাধীনতা। শুনতে অদ্ভুত লাগছে, যে জিনিস আমাদের বেঁধে রাখে তা কিভাবে স্বাধীনতা দেয়? ভাবুন তো, যেই মানুষটি শুক্রবার বিকেলের মধ্যে কাজ শেষ করে ফেলে, তার শনি ও রবিবার কেমন কাটে? সে নিশ্চিন্তে পরিবারকে সময় দেয়, বই পড়ে বা ঘুরতে যায়। তার মাথায় কোনো পেন্ডিং কাজের বোঝা থাকে না। আর যেই মানুষটি ডেডলাইন মিস করে, তার উইকেন্ড কাটে দুশ্চিন্তায়, অপরাধবোধে। সে শারীরিকভাবে ছুটিতে থাকলেও মানসিকভাবে অফিসের টেবিলেই বন্দী থাকে। তাই ডেডলাইন মেনে চলা মানে হল নিজের জীবনকে উপভোগ করার লাইসেন্স অর্জন করা। যখন আপনি সময়ের কাজ সময় শেষ করেন, তখন আপনি নিজের ওপর বিশ্বাস ফিরে পান। আপনি নিজেকে আর অলস বা অগোছালো ভাবেন না। আপনি নিজেকে একজন রিলায়েবল বা নির্ভরযোগ্য মানুষ হিসেবে আবিষ্কার করেন। এই আত্মবিশ্বাসটুকুই জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আজ থেকে আর ডেডলাইনকে ভয় পাবেন না, বরং ক্যালেন্ডারের তারিখগুলোর দিকে তাকান এবং নিজেকে বলুন, এই দিনটি আমার জন্য একটি সুযোগ। নিজের জন্য ছোট ছোট চেকপয়েন্ট তৈরি করুন, নিজেকে ক্ষমা করে দিয়ে আজই একটি ফ্রেশ স্টার্ট করুন। মনে রাখবেন, সময় ফুরিয়ে যাচ্ছে এটা ভয়ের কথা নয়, এটা কাজ শুরু করার সংকেত। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনা শুনলেন, তাদের অভিনন্দন। আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শিখতে আগ্রহী। এখন সময় এসেছে এই শিক্ষাগুলো প্রয়োগ করার। কমেন্ট সেকশনে আমাকে জানান আপনার জীবনের সবচেয়ে বড় পেন্ডিং কাজ কোনটি এবং আপনি কবে সেটা শেষ করার ডেডলাইন সেট করলেন। আমি দেখতে চাই আপনারা অ্যাকশন নিচ্ছেন। যদি আজকের আলোচনা থেকে নতুন কিছু শিখে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। আপনাদের প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের এমন আরও গভীর ও তথ্যবহুল কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, নতুন কোনো বইয়ের নতুন কোনো জাদুকরী দুনিয়ায়। ততক্ষণ পর্যন্ত সময়ের সাথে থাকুন, সময়ের এগিয়ে থাকুন। ধন্যবাদ।